প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি আপনাদের জন্য আরেকটি টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। তা হচ্ছে, আপনারা জানেন সারা বাংলাদেশেই সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। ইতিমধ্যে আমাদের উপজেলা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, সিলমোহর করে, অর্থাৎ একটি প্যাকেটে প্রত্যেক শিক্ষকের সম্পদের হিসাব বিবরণী প্রদান করতে হবে। তো এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে এবং অনেকের অনুরোধে আমি ভিডিওটি করতে যাচ্ছি। এখন শেষ পর্যায়ে কয়েকদিনের মধ্যে সবাইকে সাবমিট করতে হবে। তবে এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। দেখুন, আমরা যে সম্পদ বিবরণীটি দাখিল করব তার ফর্ম হচ্ছে 30/6/2024 তারিখে আমাদের যে সম্পদ, অর্জিত সম্পদ আছে, সেই সম্পদটি আমরা এখানে দাখিল করব। তো এখানে অনেকগুলো বিষয় রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কিছুটা কনফিউশন আছে। সেই কনফিউশনগুলো দূর করার জন্য মূলত আমার এই ভিডিওটি। তো এখানে অনেক বিষয় আছে যেটা আমরা সবাই জানি, যে এই যে প্রথম অংশ ক, সাধারণ তথ্যাবলী। তো এই সাধারণ তথ্যাবলীর মধ্যে কর্মচারীর নাম, পরিচিতির নাম্বার যদি থাকে, এখানে যদি বলা হয়েছে শিক্ষকদের একটি পিন নাম্বার আছে, সেটা হচ্ছে শিক্ষকদের পরিচিতি নাম্বার। এরকম এমবিবিএস ডক্টরদের জন্য একটি নাম্বার থাকে, সকল কর্মকর্তাদের জন্য, ক্যাডার সার্ভিসের লোকদের জন্য, কলেজের শিক্ষকদের জন্য একটি আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে সেই নাম্বারটি এখানে বসবে। তারপর ক্যাডার পদ থাকলে দিবেন, না থাকলে প্রযোজ্য নয়। বর্তমান কর্মস্থল আমি একটি বিদ্যালয়ের নাম লিখে রেখেছি, আপনারা প্রত্যেকটি যার যার বিদ্যালয়ের নাম লাগবে। চাকরিতে যোগদানের তারিখ, যোগদানের পদবি সহ পদবি, এই স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এনআইডি নাম্বার, জন্ম তারিখ, টিএন, বেতন স্কেল, এগুলা সবাই জানি। আমরা এইগুলো নিয়ে কোনো ধরনের কনফিউশন নেই। আমরা কনফিউশন যেখান থেকে শুরু করব, আমি প্রথম পেজ, পরিবারের সদস্যদের স্ত্রী, স্বামী, সন্তান বিবরণ। এখন জাস্ট যিনি পুরুষ, এখানে তার স্ত্রীর নাম লিখবেন, তার এনআইডি বা জন্ম নিবন্ধন নাম্বার লিখবেন, অথবা টিআইএন নাম্বারও লিখতে পারেন। জন্ম তারিখ, সম্পর্ক, পেশা, কর্মজীবী হলে এখানে লিখতে হবে, যদি কর্মরত না হয় তাহলে এখানে প্রযোজ্য নয়। তো এইভাবে সন্তানের নাম লিখবেন, প্রথম সন্তান, দ্বিতীয়, প্রত্যেক সন্তানের জন্ম তারিখ, জন্ম নিবন্ধন সহ লিখবেন। ওই সন্তানই আপনার এখানে নিবন্ধিত হবে বা তালিকাভুক্ত হবে যে সন্তান আপনার উপর নির্ভরশীল। কিন্তু আপনার সন্তান যদি সে নিজে আপনার উপর নির্ভরশীল না হয়, সে নিজস্বভাবে আয় করে, তার সম্পদ বিবরণী হিসাব এখানে আপনাকে দিতে হবে না। তার জন্য তিনি নিজে সম্পদ বিবরণী হিসাব দেবেন। বিষয়টি একেবারে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। শুধু আপনার উপর নির্ভরশীল সন্তানদের বিষয়টা এখানে দেবেন। অনেকে প্রশ্ন করেছে, স্যার আমি, অনেক শিক্ষক এবং শিক্ষিকা প্রশ্ন করেছে, স্যার আমি অবিবাহিত, আমি সিঙ্গেল, আমার পরিবার তো আমার বাবা মা, তো আমার পরিবারের সদস্যদের কাদের নাম দেব? এখানে আপনি আপনার বাবা এবং মায়ের নাম দিতে পারেন, যদি বাবা মা আপনার উপর নির্ভরশীল হয়। যদি নির্ভরশীল না হয় তাহলে শুধু আপনি আপনার নাম এখানে দিবেন, পরিবারের সদস্যদের নাম না দিলেও চলবে। আর বাবা মা যদি নিজস্বভাবে তারা আয় করে, তারা তাদের সম্পদের বিবরণী আলাদাভাবে তারা দাখিল করে। বাবা মা আপনার উপর নির্ভরশীল হলে আপনি তাদের তথ্য দেবেন। এই 2 নম্বর হচ্ছে অংশ খ, সম্পদ। সরকারি কর্মচারী নিজ ও পরিবারের সদস্যের নামে দেশে ও বিদেশে অর্জিত সকল, এটা সকল হবে, সকল স্থাবর অস্থাবর সম্পত্তির তথ্য উল্লেখ করবেন। এখানে সম্পদের বিবরণ, অবস্থান, জেলা, উপজেলা, থানা, মৌজা, খতিয়ান নং, দাগ নং, হোল্ডিং নং, বিদেশ। যদি আপনার জমির মধ্যে 2 ধরনের জমি থাকে, কৃষি জমি যেখানে আপনার ফসল উৎপাদন হয়, ফসলি জমি, এগুলোর আমরা কৃষি জমির অন্তর্ভুক্ত বলি। যদি এরকম জমি থাকে তাহলে সেই জায়গা কোন জেলায় অবস্থিত, সেই জায়গার উপজেলা, মৌজা, দাগ, খতিয়ান উল্লেখ করতে হবে। আর যদি অকৃষি জমি বলতে কি বোঝায়, নাল, ডোবা, হাওর অঞ্চল বা যে সমস্ত জায়গার কি কৃষি ফসল উৎপাদন হয় না কিন্তু পতিত জমি, সেই জমিগুলো সাধারণত বলা হয় অকৃষি জমি। যদি এই ধরনের জমি থাকে তাহলে এখানে উপজেলা, জেলা, নাম, খতিয়ান সহ উল্লেখ করবেন। আর এখানে পরিমাণ শতাংশ অথবা বর্গফুট আকারে, আমরা এখানে সাধারণত জমি শতাংশ হিসেবে দেখি, এখানে শতাংশ লাগবেন। অর্জনের ধরন, এখানে কিন্তু উত্তরাধিকার, ক্রয়, দান, অন্যান্য, যৌথ মালিকানা। এখানে অনেক সম্পদে আমরা যৌথ মালিকানা থাকে, হাজব্যান্ড ওয়াইফ বা বায়েরদের মধ্যে মালিকানা থাকে। তো সেখানে যেটা এখান থেকে লিখে দিবেন, উত্তরাধিকার, ক্রয়, দান বা অন্যান্যভাবে যদি আপনি পেয়ে থাকেন সেইটাও এখানে উল্লেখ করে দিতে পারেন।
যার নামে অর্জিত সম্পদ, যদি আপনার নিজের নামে হয় তাহলে নিজ লিখবেন, স্ত্রীর নামে, স্বামী, সন্তানের নামে যদি হয় তাদের এখানে উল্লেখ করবেন, স্ত্রী, স্বামী, সন্তান, সেটা উল্লেখ করে দিবেন। অর্জনের তারিখ, এখানে যদি আমরা জমি কিনি বা জমি দান করে কেউ, সেখানে জমির দলিলে একটা তারিখ উল্লেখ থাকে, সেই তারিখে উল্লেখ করবেন অর্জন মূল্য, সেই সময়টার দাম কত। কিন্তু জমি যদি দান হয় সেখানে মূল্য দরকার নেই, কিন্তু ক্রয় হলে, শুধুমাত্র ক্রয়ের ক্ষেত্রেই এখানে ক্রয় হলে অর্থের উৎস, অর্থাৎ যদি আপনি জমিটা কিনে থাকেন সেক্ষেত্রে আপনাকে অর্থের উৎস বলতে হবে। যেমন অনেক সময় দেখা যায় আপনার অতীত সঞ্চয় থাকে, লিখতে পারেন অতীত সঞ্চয়, অথবা আপনার চাকরি থেকে আসতে পারে, বা আপনার অনলাইন কার্যের মাধ্যমে আপনার আয় করে সেখান থেকে দিতে পারেন। এভাবে নানা ধরনের আয় থেকে আপনি এই জমিটা উৎস লিখতে পারেন। মন্তব্য প্রয়োজন মনে করলে দিবেন, অন্যথায় এখানে কিছু লেখার দরকার নেই। এই জমি কৃষি অবশ্যই একই ব্যাপার। ইমারত, যাদের ইমারত রয়েছে তারা ইমারতের কথা উল্লেখ করবেন না। তাহলে এখন আসেন বসত বাড়ি। এই বসত বাড়ি আমরা একটা জমির ওপর থাকে বা একটা বসত বাড়ির একটা ঠিকানা থাকে, সেই ঠিকানা এখানে লিখবেন। বাড়ির একটা হোল্ডিং নাম্বার থাকে, বেশিরভাগ বাড়িতে আমরা হোল্ডিং নাম্বার উল্লেখ করবেন, এবং সেই বাড়িটা কত শতাংশের ওপর নির্মিত এবং এই বাড়ির মালিকানা সেটা উল্লেখ করবেন। এবং এখানে আপনার যার নামে অর্জনের তারিখ, অর্থাৎ বাড়ি কখন করছেন সেটি হবে। বাড়ি ক্রয় করা হইলে এখানে অর্থের উৎস লিখবেন, আর যদি পৈতৃক বাড়ি হয়ে থাকে এখানে শুধু লিখে দেবেন পৈতৃক, অর্থের উৎস পৈতৃক, অর্থাৎ আপনি পৈতৃক সূত্রে বাড়িটি পেয়েছেন, এখানে অর্থের উৎস পৈতৃক লিখলে হয়ে গেল। ঠিক ফ্ল্যাট সেম, খামার বাড়ি যদি থাকে একই রকম। ব্যবসা প্রতিষ্ঠান, অনেক সরকারি চাকরিজীবী ব্যবসা প্রতিষ্ঠান যদিও আইন সিদ্ধ নয়, কিন্তু কিছু ব্যবসা হয়তো করা যায়, সেই জাতীয় যদি ব্যবসা থাকে সেই ব্যবসাগুলোর এখানে ধরন উল্লেখ করবেন। আর অন্যান্য থাকলে কোনো, এরপরে যদি আপনার অন্য কোনো আর থাকে, যেমন আমরা সরকারি চাকরির পাশাপাশি যদি কেউ আউটসোর্সিং করেন, অনলাইন থেকে ইনকাম করতে পারেন। এখন তো আয়ের বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং সিস্টেম রয়েছে, সেখান থেকে আয় করলে আপনারা এখানে উল্লেখ করে দিতে পারেন। এরপরে আসি আমরা অস্থাবর সম্পদ। অস্থাবর সম্পদ কি? আমরা সাধারণত অলংকার আছে আমাদের শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সিকিউরিটি, সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড, সঞ্চয় স্কিম, বিমা, নগদ ব্যাংকে গচ্ছিত অর্থ। তো এখানে সবগুলোর একই সিস্টেম। যদি অলংকার দিয়ে থাকে, কার নামে অলংকার দিয়ে লিখব, সম্পদের পরিমাণ। এখানে অলংকার যদি হয় সেটা স্বর্ণ হতে পারে ভরিতে, তোলাতে ইত্যাদি। সেখানে দান হিসেবে পেয়েছেন না ক্রয় করেছেন, অর্জন মূল্য বা স্থিতি, মানে বর্তমান যে সময়ের আপনার এই সম্পত্তি অর্জন করেছেন সেই সময়ের মূল্য। অর্থের উৎস ঠিক একইভাবে, অর্থের উৎস হতে পারে চাকরি থেকে, হতে পারে ব্যবসা থেকে, হতে পারে অন্যান্য কোনো আদার সোর্স থেকে, অথবা কৃষিকাজ থেকে, কৃষি জমি থেকে, যাদের কৃষি জমি থাকে সেখান থেকে, কৃষি জমি থেকে আয় আসে, সেই আয়টা আপনারা এখানে উল্লেখ করতে পারবেন। স্টক, শেয়ার এগুলো থাকলে এগুলোর সুনির্দিষ্ট নাম্বার রয়েছে, রেজিস্ট্রেশনের কত তারিখ কিনছেন সেই বিষয়গুলো উল্লেখ করবেন। সঞ্চয়পত্রেরও ইস্যুর তারিখ থাকে, সেখানে সম্পদের পরিমাণ, এখানে টাকা, যে টাকা আপনার সঞ্চয়পত্র কিনছেন সেই টাকাটা উল্লেখ করবেন। এবং এখানে পরিমাণ সাধারণত সংখ্যা দ্বারাই বোঝায়, কিন্তু যেহেতু আমরা সঞ্চয়পত্র কত টাকার কিনেছি, কতটি, এরকমভাবে উল্লেখ করতে পারি, এবং সঞ্চয়পত্রের সর্বমোট মূল্য কত সেটা এখানে দিতে পারি। বিমা একই রকম। নগদ ব্যাংকে টাকা, আপনারা এখানে কার নামে নগদ ব্যাংকে টাকা রাখছেন এবং কিভাবে এই কত টাকা রেখেছেন সেটা এখানে উল্লেখ করবেন। এখনও সেই টাকার মোট বর্তমান যে স্থিতি রয়েছে সেই টাকাটা এখানে দিবেন। এখানে সম্পদের পরিমাণ, এখানে কিন্তু আমাদের সংখ্যা দিয়ে বিচার করা যাবে না, বিধায় এগুলো আপনারা জাস্ট ব্ল্যাঙ্ক রাখতে পারেন অথবা হ্যাশ চিহ্ন দিয়ে দিতে পারেন। নগদ অর্থের কত সেম, কিন্তু এখানে অর্থের পরিমাণটা থাকবে এই জায়গায়। এরপরে আপনার আছেন এফডিআর, জিপিএফ, সব ক্ষেত্রেই এখানে এই যে পরিমাণটা এখানে সংখ্যা হিসেবে প্রকাশ করার জন্য দেওয়া হয়েছে মূলত। কিন্তু এখানে যদি আমরা একবার অর্জন মূল্য, স্থিতি মূল্য দেখি তাহলে আমাদের এটা লেখা হয়ে যাবে। জিপিএফ, প্রত্যেকটা সরকারি কর্মচারীর জিপিএফ রয়েছে, আমরা জিপিএফটা ঠিক সে একইভাবে উল্লেখ করবো। জিপিএফের অর্থের উৎস সাধারণত আমার চাকরি, এখানে অর্থের উৎস চাকরি হিসেবে দেখাতে পারে। ইলেকট্রনিক্স আপনার আপনি করে পেতে পারেন, দান হতে পারে, সেটা উল্লেখ করবেন। আগুনের আসন আমাদের নেই, অন্যান্য বিষয় থাকলে উল্লেখ করবেন। সর্বশেষ
যে বিষয়টি রয়েছে, আপনি ঋণ গ্রহণ করে, অনেকে আমরা ঋণ গ্রহণ করে থাকি। যার নামে ঋণ গ্রহীত, ধরুন আমার নিজের নামে, নিজে দেখলাম ঋণদাতা প্রতি এখানে ব্যাংকের নাম থাকবে বা লিজিং কোম্পানি থাকে, যে সমস্ত কোম্পানি আমাদেরকে ঋণ দিয়ে থাকে। ঋণ ধরনের এটা ব্যক্তিগত ঋণ হতে পারে, গৃহ নির্মাণ, কম্পিউটার, মোটরযান, অন্যান্য বা অন্য কোনো কারণে আমরা ঋণ নিয়ে থাকলে সেটা উল্লেখ করবেন। ঋণ গ্রহণের তারিখ, আপনার ঋণ স্যাংশন হয়েছে যে তারিখে, সেই তারিখ থেকে আপনার ঋণটি তারিখ লিখবেন এবং ঋণের পরিমাণ, এই ঋণে কত টাকা নিচ্ছেন। আর অপরিশোধিত ঋণের পরিমাণ, এটা 30শে জুন 2024, 30 জুন 2024 তারিখে আপনার ঋণের যে পরিমাণটা বকে আছে সেটা এখানে উল্লেখ করবেন। এটা কিন্তু রানিং মাস পর্যন্ত না। আর দরকার নেই, পরবর্তীতে এখানে স্বাক্ষর করে তারিখ দিয়ে নাম পদবি লিখবেন। নিচের যে বিষয়টি রয়েছে দেখুন, সম্পদ বিবরণী ফর্ম হাতে বা কম্পিউটার কম্পোজ করে পূরণ করা যাবে। ফর্মে প্রদত্ত স্থান সংকুলন না হলে আপনি অতিরিক্ত কাগজ ব্যবহার করতে পারবেন। যৌথ মালিকানায় অর্জিত সম্পদের দায়ের ক্ষেত্রে অংশ মোতাবেক প্রাপ্য সম্পদের পরিমাণ মূল্য উল্লেখ করতে হবে। সরকারি কর্মচারীদের সন্তানই সরকারি কর্মচারীর উপর নির্ভরশীল না হলে তাদের সম্পদ এই বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না। এই কথাটা আমি আগে উল্লেখ করেছি যে সন্তানগুলো যারা আপনার উপর নির্ভরশীল তাদের তথ্য দিবেন, কিন্তু আপনার উপর নির্ভরশীল না এমন সন্তানের তথ্য এই সম্পদ বিবরণী ফর্মে দেওয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ। আশা করি এই ভিডিও দেখে আপনারা এই ফর্মটি খুব সুন্দরভাবে পূরণ করতে পারবেন। এবং শেষ পর্যন্ত আপনাদের প্রতি অনুরোধ, আমার এই ধরনের ভিডিও ভালো লাগলে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।